থ্যাংক ইউ। তুমি ওর ফেস দেখোনি? না স্যার, আমি দেখতে পাওয়ার আগেই ও আমাকে মেরে পালিয়ে গেল। এটা কি তোমার মোবাইল? না না স্যার, এটা আমার মোবাইল নয়, এটা প্রীতির মোবাইল। স্যার মনে হচ্ছে এই রুমালটা প্রীতির মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমি শিওর এতে ক্লোরোফর্ম দেওয়া আছে, যাতে প্রীতিকে অজ্ঞান করে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? প্রীতির মোবাইল আর পার্স তো এখানেই রয়েছে, টাকা পয়সাও। স্যার চুরি নয় তো এটা অপহরণ। কিন্তু স্যার, প্রীতিকে কিডন্যাপ করে কার কি সুবিধা হবে? যাই ঘটে থাকুক, এই কম্পিউটারে থাকতে পারে। নিশ্চয়ই কোনো টপ সিক্রেট ইনফরমেশন এই কম্পিউটারে ছিল, আর সেই কারণে কিডন্যাপার এটাকে ভেঙে দিয়েছে। যাতে কোনো এভিডেন্স না বাঁচে। কিন্তু স্যার, এমন কি ছিল এই কম্পিউটারে? অর্জুন, তুমি যদি চাও যে প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক, তুমি যা কিছু জানো সবটা আমাদের বলো। আর তুমি যদি আমাদের কাছে কিছু লুকাও, তাহলে আমরা প্রীতিকে বাঁচাতে পারবো না। গত 2 সপ্তাহ ধরে প্রীতি খুব অস্বাভাবিক আচরণ করছিল। না না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, 1 মিনিট। হ্যাঁ মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, 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 ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এইসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে। প্লিজ তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমায় সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো। তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার, এই গেম অফ ডেথটা কি জিনিস? কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকেই পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি? মানে? স্যার, ওইদিকে। এর শরীরে এই একটাই আঘাতের চিহ্ন আছে, এক ঝটকায় গলাটা কেটে দিয়েছে।
নিজেকে বাঁচানোর সুযোগও পায়নি বেচারা। ওয়ালেটে টাকাও রয়েছে আর হাতে ঘড়িও আছে, চুরি করার জন্য তোকে মারেনি। কিন্তু ওর মোবাইল তো দেখতে পাচ্ছি না। রাজেশ কে হতে পারে? অভিজিৎ, এই দেখো, ওর হাত বেঁধে রেখেছিল। পায়েও চিহ্ন আছে। এর হাত আর পা বেঁধে গলা কেটে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিল বেচারা। এখন কেউ ওকে মেরে লাশটাকে এখানে ফেলেছে নাকি খুন এখানেই হয়েছে এটা বলা মুশকিল। যাই হোক না কেন, কেউ তো ওকে খুন হতে নিশ্চয়ই দেখেছিল। স্যার, কাল একটা ফিল্ম ক্রিউ এসেছিল রেকি করতে। ও তো বলছে ও কিছুই দেখেনি, কিন্তু আজকে ওই ক্রিউ ডিরেক্টরের সাথে এসেছে, তখন ওই বডিটা দেখতে তার মানে পায়। কাল রাত্রির থেকে আজ সকালের মধ্যে লাশটা এখানে আনা হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই রাজেশটা কে আর ওকে কেন খুন করা হয়েছে। কিছু পেলে? কি জানতে পারলে? হ্যাঁ স্যার, অনেক ইনফরমেশন পেয়েছি আমরা, এমনকি কিছু সফটওয়্যার কোর্সও পেয়েছি। খুবই শকিং। শকিং এর মানে? স্যার, প্রীতি গেম খেলার জন্য এই মেন কম্পিউটার ইউজ করছিল, আর গেমের সোর্স ট্র্যাক করার জন্য যা যা ইনফরমেশনও পাচ্ছিল সেগুলো এই দুটো কম্পিউটারে সেভ করছিল। এই দেখুন স্যার, প্রীতির নোট করা কিছু ইনফরমেশন। নীল রঙের ড্রেস পরা ওই লোকটাকে চেয়ারে বেঁধে রাখা আছে। স্যার, এটা তো রাজেশও হতে পারে। ওর হাতে তো ওই দাগটাও ছিল যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মানে প্রীতি যেটা নোট করেছে এটা রাজেশ না তো? পসিবল স্যার। অ্যাকচুয়ালি গেমের প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য প্রীতিকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য প্রীতি 10 থেকে 15,000 টাকা করে পেত। আর লাস্ট লেভেলে আসার পর প্রীতিকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্নটা কি ছিল? প্রীতিকে বলতে হতো যে ওই বন্দি থাকা লোকটাকে কিভাবে মারতে হবে। তাহলে ওর মৃত্যু ইন্টারনেট গেমের একটা পার্ট ছিল। এক্স্যাক্টলি, এটাই গেমের শেষ লেভেল। একটা প্রশ্নের মধ্যে কারুর না কারুর জীবনের বাজি লেগে থাকে স্যার। স্যার, এই দেখুন, গেমের ডিলিটেড ফোল্ডার থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। এ তো রাজেশের ছবি। প্রীতির শেষ প্রশ্নে যার জীবন বাজি ছিল সে হলো ওই রাজেশ। এরকম বিপজ্জনক গেম কে খেলাচ্ছে? কে হতে পারে? এ বিষয়ে কিছু কি বলতে পারবেন? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আর এরা কিন্তু খুবই স্মার্ট। ওরা বা ও যেই হোক না কেন স্যার, আইপি অ্যাড্রেসটা খুবই স্ট্রংলি প্রোটেক্ট করে রেখে দিয়েছে সে। মাল্টিপল লেয়ার্স অফ সিকিউরিটি কোডস আছে, আমরা ট্র্যাক করেই উঠতে পারছি না। আমি একদম শিওর স্যার, শুধুমাত্র রাজেশই এই গেমের বলি নয়, আরো অনেক লোক হতে পারে। প্রীতিও তাদের মধ্যেই একজন। পার্থক্য শুধু এটাই যে ও গেম খেলার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, কিন্তু কোলে করে তো আর প্রীতিকে নিয়ে যায়নি। নিশ্চয়ই কোনো গাড়িতে টাড়িতে করে নিয়ে গেছে। এই প্রীতির বাড়ির আশেপাশে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই কেউ না কেউ কিছু তো দেখে থাকবে। এক মিনিট স্যার, আমি দেখেছি। কি দেখেছিলে? স্যার, কাল ঠিক এই সময় নিজের সাইকেলে কফি বিক্রি করছিল। তখনই স্যার একটা বড় গাড়ি খুব জোরে এখান দিয়ে বেরিয়ে গেল, আর ওর পেছনে ওই বাইকের লোকটা ওর সাইকেলে ধাক্কা মেরে দিল। এই! আরে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি? ওর মুখ দেখেছিলে তুমি? না, মুখটা তো দেখতে পাইনি, কারণ ও হেলমেট পরেছিল। কিন্তু স্যার, আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি। এই নাম্বারটা। এই পেজটা আমি ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার। যদি আর কিছু মনে পড়ে তো বলে ফেলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই বাইকওয়ালার নাম জানতে পেরে গেছি স্যার। শুভ। শুভ? স্যার, গোরেগাঁওতে থাকে, আর এই হলো ওর ছবি। ফোন ট্রেস করেছি, কিন্তু সুইচ অফ বলছে। একে চেনো তুমি? কে? হ্যাঁ স্যার, এটা তো ওই ছেলেটাই যে প্রীতির সাথে গেম পার্লারে ছিল। তাহলে অভিজিৎ নিশ্চয়ই এর কোনো হাত আছে প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে।
তাহলে ওকে গিয়ে একবার গুড মর্নিং বলে আসি। যত তাড়াতাড়ি সম্ভব। পঙ্কজ, শোনো, বসো বসো, 5 মিনিট সময় আছে তোমার কাছে। নিজের মাথাটাকে কাজে লাগাও, দেখো কিছু মনে পড়ে কিনা। স্যার হ্যাঁ দা, কি কিছু জানতে পারলে? স্যার, আর একজন ভিকটিমকে পেয়েছি যার মৃত্যু রাজেশের মতো হয়েছিল। স্যার এই যে স্যার, এর নাম নীল। রাজেশের মতোই এর গলাটাও কাটা, আর হাতে আর পায়ে ওই দড়ির চিহ্ন ছিল। স্যার আমি শিওর রাজেশ আর নীলও এই গেমটা শিকার হয়েছে। দয়া, স্যার এই রাজেশ আর নীলের ব্যাপারে সবকিছু জানতে হবে। এরা কে ছিল, কি করত, আর তাছাড়া এই দুজনে এই বিপজ্জনক খেলা কার সঙ্গে খেলতো। এদের এই গেম সম্পর্কে জানতে গেলে আমাদের এদের বোর্ডের খবর নিতে হবে। স্যার এই গলিটা। এই বাইকটাই স্যার, 9594। আপনারা কারা? শুভ আছে কি বাড়িতে? না, ও তো চলে গেছে চলে গেছে? কোথায় চলে গেছে? অ্যাব্রড, পড়াশোনার জন্য। অ্যাব্রড? কালকে তো এখানেই ছিল, আজকে হঠাৎ করে অ্যাব্রডে চলে গেল। আপনি আমি শুভর মা হই। আচ্ছা আচ্ছা। ওর হঠাৎ করে মনে পড়ে গেছে অ্যাব্রডে পড়াশোনা করতে যেতে হবে। ও তো এমনই, ও আমাকে ঠিক করে কখনো বলেইনি। ও আমাকে বলল ফার্দার স্টাডির জন্য আমাকে ফরেন ইউনিভার্সিটি যেতে হবে, আর চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই দিয়ে গেছে? আগে না, ও আমাকে কোনো নাম্বার দেয়নি। ও বলেছে ও নিজেই আমাকে ফোন করবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। স্যার আমরা রাজেশ আর নীল দুজনের রুমমেটের সাথেই কথা বলেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজেশ আর নীলের অনেক কিছুই কমন ছিল। যেরকম? যেমন দুজনেই ছিল স্ট্রাগলিং অ্যাক্টর এবং রোজ দিনই বিভিন্ন অডিশনগুলো অ্যাটেন্ড করতো। তার মানে এরা দুজন একে অপরকে চিনতো? না স্যার, স্যার আশ্চর্যের ব্যাপার হলো যে এদের শেষবার তখন দেখা গিয়েছিল যখন এরা একটা ফিল্ম কোম্পানিতে একই জিনিসের দুবার অডিশন দিতে গেছিল। অডিশন দ্বিতীয়বার? হ্যাঁ স্যার, আর তারপরে ওদের সাথে কারোর দেখা হয়নি, পাওয়া গেল শুধু দুজনের লাশ। আচ্ছা, দুজনে একই প্রোডাকশন হাউসে গেছিল, খবরটা একদম পাকা? একদম সঠিক খবর স্যার, 100% ঠিক। আর এই রাজেশ ওর রুমমেটের থেকে জামা কাপড় চেয়ে চেয়ে পড়তো, এমনকি টাকার জন্য ও নিজের মোবাইলটা পর্যন্ত বেচে দিয়েছিল। তাই স্যার যখন ওদের এই ফিল্ম কোম্পানি থেকে ফোন এলো ওরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ওদের টাকার দরকার তো ছিলই, আর এরা কিছু কাজও পাচ্ছিল না। কোন প্রোডাকশন হাউস এটা? হ্যাঁ, এই দুজন তো এখানে এসেছিল অডিশনের জন্য। আপনি এদের দুজনকে দ্বিতীয়বার অডিশনের জন্য কেন ডেকেছিলেন? দ্বিতীয়বার? না না, আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। আমরা এখানে কাউকেই অডিশনের জন্য দ্বিতীয়বার ডাকিনি। কিন্তু আমরা তো ইনফরমেশন পেয়েছি যে আপনার কোম্পানি থেকে ওদের আবার অডিশনের জন্য ডাকা হয়েছিল। দেখুন, রাজেশকে কাল 2টো থেকে 4টের মধ্যে এখানে ডাকা হয়েছিল অডিশনের জন্য। আর অডিশনের পরেই দুজনে নিখোঁজ। আমরা রাজেশের লাশ পেয়েছি জঙ্গলে। লাশ? স্যার আমি গ্যারান্টির সাথে বলছি স্যার, আমাদের অফিস থেকে এদেরকে স্যার কোনো কল যায়নি। স্যার 1 মিনিট, এই দেখুন স্যার, এরা তো অলরেডি রিজেক্টেড হয়ে গিয়েছিল, কারণ এদের পারফরমেন্স আমাদের ভালো লাগেনি। তাহলে স্যার আমরা এদেরকে কেন ফোন করব? তার মানে খুনি প্রি ম্যাজিকের অফিস থেকে ওদের দুজনকে ডেকেছিল। কিন্তু স্যার, এখান থেকে সে ফোনটা করবে কি করে? দেখুন, হয়তো এটা আপনার অফিসেরই কেউ, বা এখানে যারা অডিশন দিতে এসেছিল ওদের মধ্যে কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ল্যান্ডলাইন ইউজ করেছিল আর ওদেরকে ফোন করেছিল। না ম্যাডাম, আমি শিওর ওই দুজন আমাদের অফিসের ভেতর আসেইনি। স্যার, ওরা যদি এখানে না এসে থাকে তাহলে গিয়েছিল কোথায়? মনে হচ্ছে খুনি ওদেরকে দ্বিতীয়বার অডিশনের জন্য এখানে এই অফিস থেকেই কল করেছিল, কিন্তু এখানে পৌঁছানোর আগে ওরা অন্য কোথাও দেখা করেছিল। যদি দেখা করেও থাকে না, তাহলে দূরে কোথাও দেখা করেনি,
অফিসের আশেপাশেই কোথাও দেখা করেছে, কারণ রাজেশের কাছে তো কোনো ফোনই ছিল না। স্যার যদি এটাই হয়ে থাকে তো রাস্তায় সিসিটিভি ক্যামেরা। স্যার, এখানে তো একটাও ক্যামেরা নেই। পুরবি, এই অডিশন 2টো থেকে 4টের মধ্যে ছিল না? হ্যাঁ স্যার। তাহলে যদি খুনি রাজেশের জন্য অপেক্ষা করে 2টো থেকে 4টের মধ্যে, এখানেই নজর রেখেছিল পুরো টাইমটা। হ্যাঁ স্যার, কেননা খুনির তো জানা উচিত না যে ওরা 2টো থেকে 4টের মধ্যে কখন আসবে। আর স্যার, এমনিতেও বর্ষার সিজন, এটা রাস্তায় দাঁড়িয়ে নিশ্চয়ই অপেক্ষা করবে না, কোনো চায়ের দোকানে অথবা রেস্টুরেন্টে ঢুকে হয়তো অপেক্ষা করেছিল। হ্যাঁ ফ্রেডি, এমন একটা জায়গা থেকে যেখান থেকে এই গেট থেকে বাইরে আসা লোকটাকে পরিষ্কার দেখা যায়, যেমন ওই জায়গাটা। এই জায়গাটা একদম সঠিক। এখানে বসে দেখা যায় যে এই গেট থেকে কে আসতে যাচ্ছে। কি নেবেন স্যার? কিছু না, এটা বলো যে কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে কেউ এখানে এই টেবিলে বসে পুরো সময়টা ওই গেটের দিকে নজর রেখেছিল? আপনারা? সিআইডি। এখানে বসেছিল কেউ? হ্যাঁ, ও 4টে চা খেয়েছিল আর ওনাকে দেখে মনে হচ্ছিল উনি কারোর জন্য অপেক্ষা করছেন। তারপর একবারে উঠলো আর বাইরে পালিয়ে গেল। টাকা না দিয়েই? না স্যার, টাকা দিয়েছিল, 100 টাকা হয়েছিল, কিন্তু খুব কৃপণ, কখনো টিপস দেয় না। কখনো টিপস দেয় না মানে? ও আগেও এখানে এসেছিল? হ্যাঁ, ও তো এখানে আসা যাওয়া করে। তুমি চেনো ওনাকে? হ্যাঁ, এই যে সামনে বিল্ডিংটায় ফিল্ম কোম্পানি আছে না, ও তো ওখানে কাজ করতো। ওর নাম নন্দু ছিল স্যার। ওখানে কাজ করতো মানে? জানি না, ওকে একদিন হঠাৎ করে বার করে দিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ছুরিতে ধার দিন, পুরনো বটি নতুন করে নিন। ছুরিতে ধার দিন। স্যার, হ্যাঁ দয়া, আমরা প্রি ম্যাজিক ফিল্মসের অফিসে গেছিলাম, ওখান থেকে এই নন্দুর নাম্বার তো পেলাম, চেষ্টা করছিলাম কিন্তু সুইচ অফ পাচ্ছি। ও হ্যাঁ পঙ্কজ। হ্যাঁ স্যার, শুভর মা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে, হাতে একটা বড় ব্যাগ নিয়েছে স্যার। মনে হয় ওর মধ্যে শুভর জন্য খাবার আছে। ঠিক আছে, তুমি ওনাকে ফলো করতে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, শুভর মা লুকিয়ে লুকিয়ে কোথাও যেন যাচ্ছেন, হয়তো শুভর সঙ্গে দেখা করতে। ফলো করতে থাকবে, তোমাদের নজর এড়িয়ে যেন ও না যেতে পারে। দাদা, এই ছুরিটা ঠিক আরে করে দিন যাও না। এখান থেকে, সময় নেই আমার। দাদা, ছুরি ঠিক করে দাও। হ্যালো, এসিপি প্রদ্যুমান। আমি শুনেছিলাম যে আইনের শাসন অন্ধ হয়, আজ তো দেখেও নিলাম। যাকে তুমি পুরো শহরে খুঁজে বেড়াচ্ছ, সে তো তোমার সামনেই আছে, কিন্তু তাকে তুমি দেখতেই পাচ্ছ না। কে বলছে? আমার সঙ্গে বন্ধুত্ব পরে করে নিও এসিপি, এখন তোমার প্রীতির ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। ও ওখানেই তোমার অফিসেই আছে। প্রীতি আমাদের অফিসে? তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, প্রীতি কোথায়? এসিপি, তুমি আমাকে হতাশ করছো। ভাবো ভাবো। বস। হ্যাঁ, ডক্টর সালুকেও এসেছে। ওয়েলকাম ডক্টর সালুকে। দেখো, তোমার যাই দরকার আমাদেরকে বলো, আমরা দিয়ে দেব, কিন্তু প্রীতিকে ছেড়ে দেবে, কেমন? সেজন্যই তো আমি তোমায় ফোন করেছি এসিপি। যদি তুমি প্রীতিকে ফেরত পেতে চাও, তাহলে আমার সঙ্গে একটা গেম খেলতে হবে। মৃত্যু নিয়ে খেলা তুমি বন্ধ করো, আর তুমি আমাদের কাছে ধরা দাও। প্রীতিকে ছেড়ে দাও,
না হলে কিন্তু খুব আফসোস করবে। ঠিক আছে, যদি তুমি খেলতে না চাও তাহলে প্রীতির সাথেও সেটাই হবে, যেটা রাজেশ আর নীলের সাথে হয়েছিল। কোনোভাবেই না। ও তোমার কি এমন ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও। আমি ছোটবেলার থেকে চোর পুলিশ খেলতে খুব ভালোবাসি। এবার মন দিয়ে শোনো, তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আর তার জন্য তুমি শুধুমাত্র 5 ঘন্টা পাবে। যদি তুমি 5 ঘন্টার মধ্যে 3টে প্রশ্নের ঠিক উত্তর দিয়ে দাও তাহলে প্রীতি তোমার কাছে সুস্থভাবেই পৌঁছে যাবে। কিন্তু তুমি যদি একটাও ভুল উত্তর দিয়েছো তাহলে আমি ওকে মেরে দেব তোমার চোখের সামনে। তুমি এমন কিছু করবে না, বুঝেছো? তাহলে প্রথম প্রশ্নের জন্য তৈরি তুমি? কি প্রশ্ন আছে তোমার? একটা মানুষের মৃতদেহ আর মৃতদেহের হাতে একটা বন্দুক। ওই লোকটার মৃত্যু সকাল 10টাতে হয়েছে। কিন্তু বিকেল 4টের সময় ও আরেকটা লোকের খুন করলো। কি করে একটা মৃতদেহ কি করে খুন করতে পারে সিপি? স্যার, শুভর মা ওই বাড়িটায় গেছিল স্যার। ওই জানলাটা দেখতে পাচ্ছেন? উনি ওই ব্যাগটা ভেতরে দিলেন। মনে হচ্ছে শুভ ভেতরেই আছে। যদি শুভ ভেতরে থাকে তাহলে বাঁচবে না। হ্যাঁ ফ্রেডি। ও নো। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? খুনি ওই গেমটা এসএপি স্যারের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। যদি না খেলতেন তাহলে প্রীতিকে মেরে দিত। নো। কিন্তু এতদিন দেখা গেছে যে গেম শেষ হওয়ার পরেও এমনিই মেরে দেয়। গেম শেষ হওয়ার আগেই ওকে ধরতে হবে। 5 ঘন্টা সময় দিয়েছে, তার আগেই আমাদের খেলা শেষ করে দিতে হবে। শুভ, অযথা কষ্ট করিস না, পালানোর কথা একদম ভাবিস না। প্রীতি কোথায়? বল, কি করেছিস তুই ওর সঙ্গে? আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। বাজে কথা বলিস না। তুই প্রীতির বাড়ি থেকে পালাসনি? আমরা সবকিছু জানি তোমার ব্যাপারে। কোথায় ও? আমি প্রীতি ম্যাডামের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছে দেখি যে পুরো ঘর তছনছ হয়ে আছে। তখনই আমি কারুর আসার আওয়াজ পেলাম আর আমি লুকিয়ে পড়লাম আর সুযোগ বুঝেই ওখান থেকে পালিয়ে গেলাম। তুই যখন কিছু করিসনি তাহলে কেন পালিয়েছিলি? কারণ আমার জন্য একটা মানুষ মারা গিয়েছিল। আমি গেম খেলছিলাম, ওই গেমের লাস্ট স্টেজ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম আর আমার জন্য ও মরে গেল। আমার সামনে ওর গলা কেটে দিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আর যখন প্রীতি ম্যাম ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছিল তখন আমি বুঝে গিয়েছিলাম ওরা আমাকেও ছাড়বে না, আমাকেও মেরে ফেলবে। তোমায় মারবে কেন? কারণ প্রীতি ম্যাডামকে আমিই বলেছিলাম এই গেমটার ব্যাপারে। ওনাকে আমিই বলেছিলাম ইনভেস্টিগেশন করবার জন্য। আমি জানতাম না যে এসব কিছু হয়ে যাবে। আমি কিছু করিনি স্যার। কিন্তু এখন করবে। এই গেমের ব্যাপারে তুমি যেখান থেকে জানতে পেরেছো আমাদের ওখানে নিয়ে আর চলো। সেটা এক্ষুনি। প্রীতির কোনো ক্ষতি হতে পারে, তাই আমাদের কাছে একদম সময় নেই। আমি জানি মৃত্যুর পর মানুষ কি করে খুন করে। তাহলে তাড়াতাড়ি বলো সালুখে। রাইগার মর্টিস। হ্যাঁ ডক্টর সালুখে, মাঝে মধ্যে শরীরে টান পড়ার ফলে ঝটকা লাগতেই পারে। রাইগার মর্টিস। লাশের হাতে গান ছিল আর আঙ্গুল গানের ট্রিগারের ওপরে। যেই রাইগার মর্টিস সেটেল হয় শরীরের সাথে সাথে আঙ্গুলও শ্রিঙ্ক করে।
আর এই কারণে ট্রিগারের উপর আঙ্গুলের জোর পড়তে থাকে জোর পড়ে আর ট্রিগার প্রেস হয়ে যায়। ওয়েল ডান। কিন্তু তোমরা দুজনে অনেক সময় নিয়ে নিলে উত্তর দিতে। এখন তোমাদের হাতে কেবল 3.5 ঘন্টা বাকি। অতটা সময় আমাদের কাছে যথেষ্ট। তুমি প্রশ্ন করো। ওকে ওকে এসিপি, অপেক্ষা করো, তাড়াহুড়ো ঠিক নয়। আমার দ্বিতীয় প্রশ্ন মন দিয়ে শোনো। একটা মানুষের গুলি লাগলো, কিন্তু গুলি ওর দেহের বাইরে বেরোলো না। ভেতরেই ছিল, কিন্তু এই গুলিটা কেউ খুঁজেও পেল না। তাহলে গুলিটা গেল কোথায়? আমার জানা আছে, বলো তাড়াতাড়ি। গলে গেছে। বরফের বুলেট ছিল ওটা। কি? আমি বলেছিলাম না তোমাদের তাড়াহুড়ো করা ঠিক নয়। এটা ভুল উত্তর ছিল ডক্টর সালুকে। তোমরা একটা সুযোগ হারিয়ে ফেললে, এবার শুধু একটাই সুযোগ বাকি। এদিকে স্যার, এখানে এই যে এই বোর্ড থেকে স্যার। স্যার, এই নোটিশ বোর্ডে একটা প্যাম্পলেট আটকানো ছিল, যাতে গেমের সমস্ত ইনফরমেশন লেখা ছিল। কে আপনারা আর কি চাই এখানে? সিআইডি। তুমি কে? আমি এখানের ম্যানেজার। এনি প্রবলেম? এই বোর্ডে প্যাম্পলেট কে লাগায়? প্যাম্পলেট তো যে কেউ আসতে যেতে লাগাতেই পারে। ওপেন নোটিশ বোর্ড এটা। আর তাছাড়া আমার কিছু ক্লায়েন্ট আছে যারা গেম প্রমোশনের জন্য বা গেমিং কনসোল বিক্রি করার জন্য এটাকে ব্যবহার করে। স্যার, ওই যে দেখুন। শুধু নাম লেখা আছে, আর তো কিছু নেই। এই যে সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ দেখবো আমরা। ইয়েস। শোনো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আচ্ছা, ভেরি গুড। ওই গুলিটা যে লোকটার লেগেছিল, সেই গুলিটা হাড় দিয়ে তৈরি ছিল, বোনস দিয়ে তৈরি। যেই ওই গুলিটা চালানো হয়, গুলি নিজের কাজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে শরীরের ভেতর যে হাড় ভেঙে গেছে তার সাথে মিশে যায়। ওয়েল ডান আইসিপি। প্রথমবার এরকম ইন্টেলিজেন্ট প্লেয়ার পেলাম, খুব আনন্দ হচ্ছে। এবার শুধু একটা প্রশ্ন। 1 ঘন্টা সময় আছে তোমার কাছে। এই হলো তোমার তৃতীয় আর শেষ প্রশ্ন। না না, কোনো প্রশ্ন করার আগে আমি প্রীতিকে দেখতে চাই, প্রীতির সাথে কথা বলতে চাই, প্রীতি কেমন আছে জানতে চাই। ঠিক আছে। স্যার, এই কিছু পেপার পাঠাতে হবে, আর্জেন্ট আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ঠিক আছে? খালি হাতে ফিরে আসবে না। স্যার, যদি কোনো রকম ভাবে চালাকি করার চেষ্টা করো বা নিজেদের মুখ বাইরে খোলো, তাহলে এর গেম এক্ষুনি আমি ওভার করে দেবো। দেখো প্রীতি, এ তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করবে না তোমার, যতক্ষণ আমরা আছি, বুঝেছো? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। প্রীতি, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেবে, ওকে? বাস। অনেক কথা হয়ে গেছে। আর এটা স্বাভাবিক যে তোমরা প্রীতিকে দেখতেই থাকবে, কারণ গেম শেষ হওয়া পর্যন্ত লাইভ টেলিকাস্ট চলতেই থাকবে। এবারে বলো, তোমার শেষ প্রশ্নটা কি? খুব মজার একটা প্রশ্ন এসিপি, মন দিয়ে শুনো। তোমাদের মধ্যেও কে যে মার্ডার করেছিল? কিন্তু কখনো নিজের অপরাধ স্বীকার করেনি। কি বললে তুমি? অবাক হয়ে গেলেন এসিপি? সব অপরাধীদের তুমি শাস্তি দিয়ে বেড়াও, আর তোমার নিজের টিমে একটা খুনি লুকিয়ে আছে। কেউ যে করেছিল মার্ডার? কেন করেছিল? হতে পারে কোনো পার্সোনাল রিজন। অন্য কেউ করলে এতক্ষণে জেলের মধ্যে পৌঁছতো, কিন্তু ও তো সিআইডিতে না, কেউ সন্দেহই করলো না। আর আজও স্বাধীন। বাজে কথা বলছো তুমি, বাজে কথা।
এখানে প্রত্যেকটা অফিসার তাদের জীবনে ঝুঁকি নিতে পারে, তবু কেউ কোনো অপরাধ করবে না, খুন তো দূরের কথা। তুমি আমাকে কি বলবে আমার অফিসারদের ব্যাপারে? আসলে তুমি প্রীতিকে ছাড়তেই চাইছো না, এই জন্য বাজে কথা বলছো তুমি। সাহস আছে তাহলে প্রীতিকে ছেড়ে দিয়ে দেখো। উত্তর আছে সিবি, ওখানেই আছে, খোঁজো। হ্যাঁ মা। হ্যালো স্যার এসব তুমি কি লিখছো? 0101 কি এসব? স্যার, আপনার মনে আছে প্রীতিকে বলেছিলাম আমাদের প্রশ্নের উত্তর 0 আর 1-এ দিতে? স্যার, প্রীতি কম্পিউটার সায়েন্সের টিচার, আর স্যার 0 আর 1 বেসিক্যালি একটা কোড ওয়ার্ড। হ্যাঁ মা। না না, যখনই কাজ শেষ হয়ে যাবে আমি চলে আসবো। হ্যালো মা। কি হয়েছে পূরবী? স্যার, প্রীতি এখন 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছে, যেখানে আমরা ওকে খুঁজছি। দয়াকে তুমি বলে দেবে। হ্যাঁ, যাও গিয়ে বলে দাও। হ্যাঁ পূরবী, কি? ও দ্যাটস গ্রেট। ঠিক আছে ঠিক আছে, প্রীতির লোকেশন পাওয়া গেছে, ও এই এরিয়াতেই আছে, খুব বেশি হলে 15 মিনিটের দূরত্ব। স্যার, প্রীতির তো এখানেই থাকা উচিত স্যার, কিন্তু এখানে তো সব নর্মাল, এখানে তো সবাই গেম খেলছে। আমি শিওর যে প্রীতি এখানেই কোথাও আছে, হয়তো কোথাও লুকিয়ে রেখেছে, খুঁজে দেখি। স্যার স্যার এখান থেকে ওই গুপ্ত রাস্তাটা। তোমার সময় শেষ, তোমার গেম ওভার, আর এই মেয়েটারও গেম ওভার। প্লিজ ডোন্ট। কি হলো নন্দু? তুমি কে? আমি এখানের ম্যানেজার। বোর হয়ে গেছিলাম স্যার আমি,
ওই এক পুরনো আজে বাজে আর্কেড গেম, ওই পুরনো টেকনোলজি। এখন গেমিং এ মজা কোথায় স্যার? বাস তাই আমি ভাবলাম যে এরকম একটা এক্সাইটমেন্টে ভরা কিছু করি যাতে যাতে মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই আমি দেখতে চেয়েছিলাম যে যতটা উত্তেজনা আমার মধ্যে আছে ততটা কি অন্যদের মধ্যে আছে, যতটা পাগল আমি সেরকম কি কোনো পাগল আছে যে নিজের জীবন থেকে বোর হয়ে গেছে। কিন্তু স্যার আমার গেম আপনারা মাঝখানেই পজ মেরে দিলেন, সত্যিটা আপনারা জানতে পেরে গেলেন। বাজে বকা বন্ধ করো। সত্যিটা হলো তুমি একজন ভয়ঙ্কর খুনি, ব্যাস। তার মানে তুমি নিরীহ লোকের জীবন নিয়ে খেলা শুরু করে দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি লোকেদের প্রাণ নেবে? তুমি নিজের এই বিপজ্জনক গেম চরিতার্থ করে যাবে? তুমি কেউ কিচ্ছু বলবে না, বেঁচে যাবে তুমি? এটা তোমার ভুল ধারণা। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, জেলের গড়াদের পেছনে ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আরে ফ্রেডি স্যার দাঁড়ান তো। আরে স্যার এভাবে চিটিং করবেন না। না আপনি আগে রিস্টার্ট করুন। আপনি তখন থেকে চিটিং করছেন, এরকম করলে কিন্তু আমি খেলবো না। না আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত যা হয়েছে তাতে পেট ভরেনি? তোমরা এখনো বাচ্চাদের মতন গেম খেলে যাচ্ছ? হ্যাঁ, আরে স্যার, এই গেমটার মধ্যে কিচ্ছু খারাপ নেই। যদি থাকতো না তাহলে আমরা ঝট করে ঠিক বুঝে ফেলতাম। আর স্যার আমরা ফট করে শুকেও নিতাম, কারণ স্যার আমরা সিআইডির লোক তো। এই জন্য তোমাদের রাখা হচ্ছে সিআইডিতে। শুকে ক্রাইম সলভ করবে এরা। কাজ করো। আপনি কে? আমি সানি গেল। আমি ক্রাইম শুকতে পারি। ক্রাইম এখানে? হ্যাঁ, আমি একটা গাড়ি চুরি করার চোরকে খুঁজছি। আমি ওকে শুকতে শুকতে এখান অবধি চলে এলাম। আচ্ছা, সানি বাবু তুমি ক্রিমিনালদের গন্ধ শুকে খুঁজে বার করো? হ্যাঁ মানে যেখানেই ক্রাইম হয় তুমি তা স্মেল পেয়ে যাও? হ্যাঁ, আমি ক্রাইম আর ক্রিমিনাল দুটোরই গন্ধ পেয়ে যাই। আমার ওই জন্য এক প্রমাণেরও দরকার হয় না, আর না ডক্টর শালুখের রিপোর্ট। এটা দারুণ ক্ষমতা বাবা। আমি তো নিজের গায়ে লাগানো সেন্টের গন্ধটা পর্যন্ত পাই না, আর তুমি ক্রিমিনালের সেন্টও শুকতে পারো? হ্যাঁ, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে দেখুন আমার ফিল্ম স্নিফ রিলিজ হয়ে গেছে, ওখানে আমায় দেখে নেবে। তোমার ফিল্মের নামটা কি বললে? স্নিফ। স্নিফ? ওটা দেখে তোমরা আমায় সিআইডিতে নিয়ে নেবে। তাহলে আমরা সবাই নিশ্চয়ই গিয়ে তোমার ফিল্মটা দেখবো। স্নেপ, এবারে তুমি যাও আর কোণে কোণে শুকে ক্রিমিনালদের ধরপাকড় শুরু করে দাও, ওকে? আর যখন তুমি বড় হয়ে যাবে আমরা তোমার কাছে আসবো আর তোমাকে সিআইডিতে নিয়ে নেব, ওকে? এবার আমায় যেতে হবে। কতগুলো ক্রিমিনাল আমাদের সোসাইটিতেও গাড়ি চুরি করছে, আমাকে ওদের ধরতে যেতে হবে। ও, গুড লাক। সেম টু ইউ। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো সারিকা, সারিকা প্লিজ তুমি নিজের ঘর থেকে বেরো আর কোথাও একটা লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো? কিন্তু কেন বৌদি, সব ঠিক আছে? হ্যালো সারিকা আমার কথা শোনো, তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি নিজের ঘর থেকে বেরো। আমি এই পার্টিতে এখানে শুনেছি তোমার জীবনের ঝুঁকি আছে, কেউ তোমাকে ওখানে মারতে আসছে। সারিকা প্লিজ ঘর থেকে বেরো। কি বলছো তুমি বৌদি? হ্যালো হ্যালো। ওই লোকটা যেই হোক ও তোমার লেফট সাইড দিয়ে আসবে, আমিও পুলিশ নিয়ে আসছি ওখানে। প্লিজ প্লিজ তুমি টাইম ওয়েস্ট করো না, ঘর থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বৌদি হ্যালো।
না বলে চলে গেছে আর ফোনও তুলছে না। আরে ভাই, এমন কেউ করে নাকি? আরে কমসে কম বলে যাওয়া তো দরকার ছিল। হয়তো কোনো প্রবলেম হবে এই জন্য ধরেনি। তুমি না সবসময় কেমন প্রবলেম তো আমাদের হয়েছে, অ্যাটলিস্ট আমাদের বলা দরকার ছিল ওর। আর না তো কি, একদম বাচ্চাদের মতো ব্যবহার, কারো চিন্তাই করে না। সি গাইস লিসেন, প্রথমে ঘরের ভেতর ঢুকে দেখি। এটাও তো হতে পারে যে ঘরের ভেতর রয়েছে। চলো চলো। এখানে তো অন্ধকার কেন? আমি আলো জ্বালাচ্ছি। এসব কি? সারিকা, আমার আগে থেকেই মনে হচ্ছিল যে ওই মেয়েটার প্রাণের সংশয় আছে। এই কথাটা আমার হালকাভাবে নেওয়া উচিত হয়নি, ওদের ভরসা করাই উচিত হয়নি। তুমি এত কেন ভয় পাচ্ছ? হয়তো মেয়েটা ঠিকই আছে। তুমি জানো না অভিজিৎ, এই মেয়েটার এমন একটা রোগ আছে যার কারণে যে কোনো সময় ওর জীবন যেতে পারে। কেউ যা খুশি করতে পারে ওর সঙ্গে, কিন্তু ও জানতেই পারবে না। জানতে পারবে না? স্যার, ওকে কোমাতে আছে? না, কমায় না, একটা অদ্ভুত রোগ। আমিও এই রোগের ব্যাপারে আগে কখনো শুনিনি। একটা অসুস্থ মেয়েকে তার পরিবারের লোক মারতে কেন চাইবে? যতটা আমি ওদেরকে চিনেছি, আমার মনে হচ্ছে যে ওদের ভাবসাব খুব একটা সুবিধার নয়। সারিকার সঙ্গে আমার কয়েকদিন আগেই দেখা হয়। একদিন আমি অফিস থেকে যখন বাড়ি যাচ্ছিলাম, কি করছিলে তুমি? হ্যাঁ, এত বড় একটা ট্রাক সামনে থেকে বেরিয়ে গেল, তুমি দেখতে পাওনি? ও হর্ন বাজাচ্ছিল, তুমি শুনতে পাওনি? হ্যাঁ, আত্মহত্যা করার চেষ্টা করছিলে কি? মনে হচ্ছে দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু এই রাস্তায় একা কি করছে? কে কে আছে এখানে? আকাশ দাদা, কে আপনি? কে? তার মানে আপনি দেখতে পান? তাহলে আপনি আমি আর ওই ট্রাক দেখতে পাননি? চাপা দিয়ে চলে যেত আপনাকে যদি আমি আপনাকে না বাঁচাতাম। সরি, আমি সত্যি দেখতে পাইনি। সারিকা, সারিকা তুমি ঠিক আছো তো? সারিকা, তুমি একলা কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমি আগেই বলেছিলাম আমরা প্রপার্টি দেখতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু আমার কথা কেউ শোনেই না। রজনী প্লিজ থামো তুমি। ইনি ঠিকই বলছেন, আমি নিজে দেখেছি। ওনার লেফট সাইড দিয়ে একটা ট্রাক আসছিল, উনি দেখতে পাননি। ও হর্ন বাজাচ্ছিল, শোনেনি। চাপা দিয়ে চলে যেত ট্রাক যদি আমি না থাকতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ দাদা, সত্যি ও ট্রাকের আওয়াজ শুনতেও পাইনি আর দেখতেও পাইনি। তার মানে এইসব আপনি, মানে আপনার শুধু জিনিস আর সবার এই ডান দিকটা নজরে আসে না, শুধু বাঁ দিকটা নজরে আসে? হ্যাঁ স্যার। তার মানে এই মুহূর্তে আমি আপনার সামনে আছি, আপনি আমার অর্ধেকটা দেখতে পাচ্ছেন, আমার এই ডান দিকটা আপনি দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখতে পাই না। আমার যত কাছে কেউ থাকুক না কেন, যদি সে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে তাহলে না আমি তাকে শুনতে পাই আর না দেখতে পাই স্যার। আমার এই সমস্যাটা রয়েছে স্যার, হেমি স্পেশাল নেগলেক্ট। এই রোগের কারণের জন্য স্যার আমার মাথা লেফট সাইড রেজিস্টার করতে পারে না স্যার, শুধুমাত্র ডান দিকটাই বুঝতে পারি আমি স্যার। সেই জন্য আপনি এইসব পেন্টিংস, এই লোকজন, সবার ডান দিকটাই দেখতে পাই আমি স্যার। তাহলে এই অসুখের কোনো ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আর আপনারা ওনাকে রাস্তায় যেতে দিলেন কি করে?
আপনারা তো জানতেন যে ওনার সঙ্গে কি হচ্ছে, তারপরেও যদি কিছু হয়ে যেত ওনার। স্যার আপনি বলুন স্যার, ওর তো নিজের বুদ্ধি ব্যবহার করার দরকার ছিল। ওর কি দরকার ছিল রাস্তায় একা যাবার? আর এ কোনো ছোট বাচ্চা নাকি যে 24 ঘন্টা ওকে নজরে রাখতে হবে? ইনফ্যাক্ট আমরা এর জন্য একটা বেবি সিটার রেখে নিই যে 24 ঘন্টা ওর দিকে নজর রাখবে। এখন এসব বলে কি হবে? হ্যাঁ, ভুল আমাদের হয়েছে, এটা তোমরা মানো আর না মানো আমি মানি। স্যার, আই এম সো সরি স্যার। স্যার, এই ভুল আর দ্বিতীয়বার আর হবে না। সারিকা আমার ছোট বোন, আর এর খেয়াল রাখা আমার দায়িত্ব স্যার। কারেক্ট। এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, চল ওষুধ খাবে। স্যার এটা তো খুবই ভয়ঙ্কর রোগ। যদি কেউ ওর লেফট সাইডে সোজাসুজি অ্যাটাক করে তাও ও বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারটাতেই আমার ভয়। এক তো এই অসুখ, তার উপরে কোটি টাকার সম্পত্তির একলা ওয়ারিশও। সারিকার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সারিকা বেঁচে গেছে, কিন্তু ওর এই হেমি স্পেশাল নেকলেট অসুখ হয়ে গেছে। ওর আশেপাশেও দেখভাল করার জন্য তো অনেক লোক আছে, কিন্তু তার মধ্যে জানি না কতজন আছে যারা সৎভাবে ওর ওর ভালো চায়। এরকম কেন মনে হচ্ছে তোমার? অভিজিৎ, ওই উইল অনুযায়ী সারিকার পরে পুরো সম্পত্তি এই আত্মীয়দেরই পাওয়ার কথা। আর আমার প্রথম থেকেই এদেরকে খুব একটা ভালো লাগছে না। আর এই কিছুদিন আগে আমি ওর বার্থডে পার্টিতে গেছিলাম। চলো সারিকা, এবার কেকটা কাটো। দাদা আর 2 মিনিট ওয়েট করে যাই, দয়া স্যার হয়তো চলে আসবেন। আমি ওনাকেও ইনভাইট করেছি। অন্তত আমাদেরও বলতে পারতে। আরে কে কি বললো না ভাই? ও আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আই উইল টেক ইট, দাও। আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বলছি, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন, আর আমি ইনাকে 24 ঘন্টা সারিকার সাথে থাকার জন্য অ্যাপয়েন্ট করেছি। আশা করি আপনি সারিকাকে নিয়ে আর চিন্তিত হবেন না। একদম। আর আমাদেরও মনে হয় যে কৃতি থাকলে সারিকা সেফ থাকবে। অ্যাবসলিউটলি। আমারই ভুল হয়েছে, শুধু আমার ভুল। আমার সারিকাকে ওদের ভরসায় ছাড়া উচিত হয়নি। আমার মেরে দিয়েছে হয়তো ওরা, ওকে বাড়ি এসে গেছে। কোথায় ও? হ্যাঁ, কি করেছো তোমরা ওর সাথে? স্যার আমরা তো জানি না কি হয়েছে, আমরা তো কিছুই করিনি স্যার। এক মিনিট, কি হয়েছে কি এখানে? স্যার, ড্রয়িং রুমের অবস্থা দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা ভিতরে যাইনি। আগে এটা বলো, সারিকা কোথায়? স্যার, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু দেখিনি। স্যার, আমরা এইসব দেখে ঘাবড়ে গিয়েছিলাম আর সোজা আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। পঙ্কজ, এদের সবার স্টেটমেন্ট রেকর্ড করো, আর কাউকে ভিতরে আসতে দেবে না। সারিকা, সারিকা, কেউ আছেন এখানে? তো মনে হচ্ছে অনেক কিছুই হয়েছে। এত রক্ত তো কোনো একজনের হতেই পারে না।